একদিন প্রতিদিনে একটি মেয়ে বাড়ি ফেরেনি বলে সমাজ যেটা করে, আজকের দিনে দাঁড়িয়েও তো সেটা সেটাই করছে। করে। একজন প্রিন্সিপাল বলছে যে অত রাতে সে ওখানে কি করছে। এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসেনশিয়ালি নাথিং হ্যাজ চেঞ্জড। আজকে একদিন প্রতিদিনের রিয়াকশন আমি 2024-এ দাঁড়িয়েও দেখতে পাচ্ছি। 22 শ্রাবণ ভেনিসে পাঠানো হয়েছিল উইথাউট সাবটাইটেলস, কারণ সাবটাইটেলস করার রিসোর্স ভোর was a dismal failure. আকালের সন্ধানে ইনফ্যাক্ট আমার সবচেয়ে প্রিয় মৃণাল সেন। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ শো হাউস মানে একটা ফুল সার্কেল পূর্ণ করলো সৃজিত মুখার্জি। ওয়েলকাম সৃজিত, তুমি তুমি এই যে এলে, তোমার আগমন ঘটলো বলা চলে। আমার উচিত ছিল রেড কার্পেটটা পেতে পেতে তোমাকে এখানে বসতে দেওয়া। না না না, আই এম সো প্রাউড অফ ইউ শর্মিলা। বৎসর গেল, তারপরে সৃজিত মুখার্জি এলে। না না না, বাট আই এম সো প্রাউড অফ ইউ। সিইং দিস অ্যাওয়ার্ডস, এই দেয়ালটা দেখছি, তোকে দেখছি, তোর এই স্টুডিও দেখছি, মনে পড়ছে 22 শ্রাবণে অ্যাসিস্ট করেছিলি তুই। You've really made all of us very proud. Oh, thank you so much. 22 শ্রাবণ বললে যখন, এখানে একটা 22 শ্রাবণ কানেকশন আছে জানো, তাই না? তুমি পদাতিক মৃণাল সেনের, মৃণাল সেনের জীবনী আধারিত তোমার ছবি, এবং 22 শ্রাবণ ছিল মৃণাল সেনের একমাত্র অধিকার। তারপরে ওটা হ্যান্ডেড ডাউন টু গুড কানেকশন, গুড কানেকশন। এবং আমরা যখন, আমার মনে পড়ছে 22 শ্রাবণের শুটিং যখন চলছিল, তখন ওইটা 22 শ্রাবণ তোমাকে প্র্যাকটিস করতে হয়েছিল। মৃণাল সেনের 22 শ্রাবণের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলার। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো থ্যাঙ্কস আ লট যে তুমি আমার ডাকে সাড়া দিয়ে আলটিমেটলি এলে। হ্যাঁ, কারণ হয়ে উঠছিল না রে, মানে অতি উত্তমেও এখানে সেখানে এমন ভাবে লজিস্টিকটা প্ল্যান হচ্ছিল, আদার প্রযোজকের অফিস নয় এই না সেই। ফাইনালি আমি বললাম যে না, এইভাবে হচ্ছে না, এইবার তো যেতেই হবে তোর ওখানে। একদম, এবং এসেই পড়েছো। আজ এমন একটা দিন, হয়তো আর একটা দিন বাকি তোমার ছবি রিলিজের। পদাতিকের ক্ষেত্রে তোমার যে যাবতীয় চিন্তা সবকিছু অন্য, সম্পূর্ণ অন্যদিকে। আমরা এই প্রথম দেখলাম যে সময়টা বাংলাদেশকে আমাদের খুব দরকার ছিল, সেই সময় বাংলাদেশে কি কি ঘটছে। সেই সময় বাংলাদেশে মুক্তি পেল না পদাতিক। ইনফ্যাক্ট বাংলাদেশে শুধু মুক্তি পেল না তা নয়, এখনো কলকাতা শহরে মানুষের সিনেমা দেখার কতটা। কফি এসেছে তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এই মুহূর্তে কলকাতা শহরে সিনেমা দেখার মানসিকতা মানুষের আছে কিনা সেটাও আমি জানি না, কারণ চারিদিকে যা ঘটছে, যে নারকীয় নৃশংস ঘটনা ঘটে গেল। বিনোদনের কথা সত্যি এই মুহূর্তে ভাবা আমার পক্ষেও তো সম্ভব নয়। সো আই এম শিওর আমি এটার হয়তো বক্স অফিসে একটা বিরূপ একটা প্রভাব পড়বে। কিন্তু এই কথাটাও ঠিক যে এই লোকটার জীবন নিয়ে ছবিটা, সে কোনোদিন, সে সবসময় নিজের টার্মসে ছবি বানিয়েছে। সে বক্স অফিসে চলুক না, বেশিরভাগ ছবিই চলেনি। নীল আকাশের নিচে আর ভুবন সোম বাদ দিয়ে এই দুটো ছবি ডিড ফেয়ারলি ওয়েল এট দ্য বক্স অফিস, বাট এছাড়া চলেনি। তো তাই জন্য সেটা নিয়ে আমার খুব একটা আক্ষেপ নেই। আর আরেকটা কারণে আক্ষেপ নেই, কারণ আমার প্রযোজক দারুণ মানুষ। এই প্রথম একজন প্রযোজক আমায় বললেন যে আপনার যদিন লাগবে আপনি তদিন নিয়ে শুটিং করুন, সব ছবি টাকা বাড়ানোর জন্য বানাই না আমি। হ্যাঁ, এই ছবিটা একটা দলিল হয়ে থেকে যাক, এই ছবিটা একটা ডকুমেন্ট হয়ে থেকে যাক, এই ছবিটা থেকে যাক। সো অবভিয়াসলি মানে ক্ষতি হোক ব্যবসায়, সেটা কেউই চায় না। কিন্তু এখনো এমন প্রযোজক আছে যারা এইটা বলতে পারে, এইটা বলার ধক তাদের আছে, এই সাপোর্টটা দেওয়ার সাহস তাদের আছে। which is why I'll be eternally indebted to Hasan. উনি যেসব ছবি বানিয়েছেন এবং বক্স অফিসের সাকসেস হবে কি না সেসব না ভেবেই বানিয়েছে। তুমি এর আগের ছবিগুলোই দেখো না, শেষ পাতা, ময়ূরাক্ষী, একমাত্র অপরাজিত বক্স অফিসে একটা সফল হয়েছিল। কিন্তু এছাড়া হাসানের প্রডিউস করা ম্যাক্সিমাম ছবি, মহানন্দা, কিন্তু সে তার এস্থেটিক্স নিয়ে খুব দৃঢ়চিত্ত যে আমি এমন ছবি করব সেটা মিনিংফুল হবে, সেটা থেকে যাবে।
তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে কিছু ছবি হয় যেটা ছবি বানানোটাই একটা অ্যাচিভমেন্ট, হুম তারপরে যাই আসে সেটাই বোনাস মনে হয়। হুম এই ছবিটা তো ইনফ্যাক্ট 2023 শতবর্ষ ছিল, এই গোটা 2023 নানান ফেস্টিভ্যালে হুম হুম ঘুরেছে। হুম হুম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ হুম কেরালা, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, নিউ ইয়র্ক ইন্ডিয়ান হুম ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে প্রাইজ পেয়েছে বেস্ট হুম স্ক্রিন হুম প্লে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ সিডনি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া টরন্টোয়ে, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। সো ইট হ্যাজ ডান দি এন্টায়ার ওয়ার্ল্ড। হুম সেইখান থেকে দাঁড়িয়ে এত ক্লেম, এত ভালোবাসা পাওয়ার পর ডেফিনেটলি বক্স অফিসে ভালোবাসা পেলে তো ভালো লাগবেই, কিন্তু সেটার উপর আমাদের আনন্দটা ডিপেন্ডেন্ট নয়। আচ্ছা, তো তোমাদের কিসে মানে তুমি মানে এখন তুমি কোন দিকে তাকিয়ে আছো এই ছবিটা নিয়ে? মানে রিলিজ করছে তো তোমারই জায়গায়, এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে আমি প্রথম। আমি তাকিয়ে আছি সেই সব মানুষদের জন্য যে মানুষরা মৃণাল সেনের এলডোরাডোর শহরবাসী, যে এলডোরাডোকে মৃণাল সেন থ্রু আউট ভালোবেসে গেছেন। সেই এলডোরাডো এবার তাকে উদযাপন করে কিনা সেটা দেখার অপেক্ষা। এবং তার শতবর্ষে খুব ইউনিক 3টে ট্রিবিউট হয়েছে, হুম তিনটেই একদম স্বতন্ত্র, স্বকীয় এবং নিজ নিজ স্টাইলে। কৌশিকদা বানিয়েছেন পালান। পালান, অঞ্জনদা বানিয়েছেন চালচিত্র। চালচিত্র, এখন আমি এই পদাতিক বানালাম তুমি একদম শেষে এলে। একদম শেষে। হুম। এবার হোপফুলি এই শহর তাকে সেই ভালোবাসাটা আবার ফেরত দেবে যেটা উনি এই শহরকে দিয়েছিলেন। এবং তুমি নিজে মৃণাল সেনকে চর্চা করা কবে থেকে শুরু করলে? মৃণাল সেন তো এমন ডিরেক্টর নন যে আমরা ছোটবেলা থেকে দেখবো। একটা অদ্ভুত একটা পরিণতি, মানে পরিণত বয়স লাগে। অদ্ভুতভাবে হুম আমার যেহেতু বাবা মা দুজনেই ফিল্ম বাফ ছিলেন, আমি কিন্তু বেশ ইয়াং বয়সে মৃণাল সেনকে পাই। আমি আকালের সন্ধানে যখন দেখেছিলাম আমার বয়স তখন কত হবে, 10-11। হুম হুম। সেই দশ সময়, এগারো হ্যাঁ আচ্ছা। সেই সময়ই আমাকে কিন্তু প্রচন্ড এফেক্ট করেছিল। পরবর্তীকালে যখন আমার এই 16, 17, 18 বছর বয়স, তখন আবার দেখেছি, আবার হুম, এফেক্ট করেছে। আকালের সন্ধানে ইনফ্যাক্ট আমার সবচেয়ে প্রিয় মৃণাল সেনের ছবি। আচ্ছা। এবং আকালের সন্ধানে যে ফিল্ম উইদিন দ্য ফিল্ম হুম হুম স্ট্রাকচারটা, হুম যেটা হুম। পরবর্তীকালে অটোগ্রাফে হ্যাঁ। খুব কাজে হুম লেগেছিল, সেটার ইন্সপিরেশন কিন্তু আকালের সন্ধান। হুম হুম। আমার এখনো মনে আছে শ্রীলা মজুমদারের ওই চিৎকারটা, সেটা। হুম ধৃতিমান ডিরেক্টর, সামনে স্মিতা হুম পাটিল, হুম হুম। ওই মুহূর্তটা এখনো আমার মাথার মধ্যে একদম গেঁথে আছে। শ্রীলা মজুমদারের তো ওটা একটা মানে উজ্জ্বলতম ছবির মধ্যে একটা। অ্যাবসলিউটলি। আর অদ্ভুত একটা একটা সাবলীল গল্প বলার ক্ষমতা, এবং ওভার দ্য টপ কিছু বলার চেষ্টা করা হচ্ছে, একদম বাস্তব, একদম মানে বাস্তবেরও বাস্তবটা উনি তুলে ধরেন। আমি কিন্তু উনি শুরু করেছিলেন যখন রাতভর ছবি দিয়ে, তখন তো উত্তম কুমারকে নিয়ে ওনারা একটা ফেজ অন্যরকম, তারপরের ফেজটাতে উনি আসল মৃণাল সেন আর কি। রাইট, হুম। রাইট। তো ওনার নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে একটু টাইম লেগেছিল। হুম ইনফ্যাক্ট ট্রেলারে যে কথাটা বলা আছে যে 1955 সালে যেরকম একদিকে পথের পাঁচালী এসে সব ওলটপালট করে দিল, হুম অন্যদিকে রাতভর ওয়াজ আ ডিসমাল ফেলিয়ার। এবং ফেলিয়ার শুধু না, মৃণাল সেন লজ্জায় পড়ে গেছিলেন নিজের কাজ দেখে এবং কমপ্লিটলি ডিজোন করতেন ওই ছবিটাকে। আমাদের ওটা আমার ছবিই না, কারণ ওটাকে আপোষ করতে হয়েছিল। ওই একটা ছবির পর মৃণাল সেন কোনোদিন আপোষ করেনি। মৃণাল সেন তারপর অবভিয়াসলি অল্প পপুলিস্ট ট্রেডিশনের ছবি যে বানাননি তা না, নীল আকাশের হুম নিচেই তাই। হুম হুম কিন্তু উনি আর রাতভরের মতো আপোষ কোনো ছবিতে করেননি। সো উইচ ইজ ওয়াই মৃণাল সেনের যে জার্নিটা খুব ইন্টারেস্টিং, হুম হুম এবং সেটা বাকি অন্যান্য ফিল্ম মেকার বা ইনফ্যাক্ট অন্য পেশার লোকজনদের জন্য খুব ইন্সপায়ারিং। কারণ সে একটা প্রচণ্ড ফেলিয়ার থেকে আস্তে আস্তে সেই ফিল্ডের একজন ইন্টারন্যাশনাল হুম মায়েস্ট্রো হয়ে গেলেন। হুম তো এই যে পুরো আর্কটা, এবার আপনার মৃণাল সেনের ছবি ভালো লাগুক, দুর্বোধ্য লাগুক, কঠিন লাগুক, প্রপাগ্যান্ডা লাগুক, যাই লাগুক, মৃণাল সেনের জীবন কিন্তু আপনার মৃণাল সেনের হুম। মানে ওই ইন্সপিরেশনটা কিন্তু আপনি পাবেন ছবিটা দেখলে। সো উইচ ইজ ওয়াই ইট ইজ সো ইন্টারেস্টিং যে মৃণাল সেনের ছবি, মৃণাল সেনের জীবন, এই দুটো কিন্তু আলাদা এন্টিটি। এবং আমার মনে হয় মৃণাল সেনের যেটা আহ, যেটা নিয়ে খুবই চর্চিত সেটা হচ্ছে ওনার দর্শন। হুম উনি ক্ষুধা এবং দারিদ্র্য হুম এটাকে আহ,
মানে অনেক সময় আমরা ছবিতে দেখি অনেক, মানে তখনকার অনেক ছবিতে সেটাকে মার্কেটিং করা হয়েছে। কিন্তু মৃণাল সেন আমার মনে হয় না সেই রাস্তায় কোনোদিন হেঁটেছেন। সত্যজিৎ রায় দারিদ্র্যকে যেভাবে দেখিয়েছেন পথের পাঁচালীতে, ওর প্রপস গুলো খুব জীবন্ত, মানে এক একটা প্রপসে দারিদ্র কিছু বলতে লাগে না, দারিদ্র এমনিতেই দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু বিশ্ববাসী অনেক বেশি করে নিয়েছে আমার মনে হয়। এটাতে আমি কতটা এটা বাণিজ্য আমি এটা বলতে পারবো না, কিন্তু মৃণাল সেন যেটা দেখালেন যে মধ্যবিত্ত অতি স্বল্পতার মধ্যে কিভাবে নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখেছে। মানে তুমি ধরো চালচিত্রে গীতা সেনের যে উনুন ধরিয়ে পুরো, মানে একটা সময় তো ছিল সারাদিন কেটে যেত মেয়েদের ওখানে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের যে ক্রাইসিস, সেইটা ওনার থার্ড ফেজে খুব বেশি করে আসে, এবং সেই ফেজের সঙ্গে তার আন্তর্জাতিক অ্যাক্লেমের মানে একটা কোইন্সিডেন্সও হয়, একটা কনভার্জেন্সও হয়। ওনার দ্বিতীয় ফেজ মানে প্রকটভাবে রাজনৈতিক ফেজ, যেটা কলকাতা ৭১, ইন্টারভিউ, মানে ক্যালকাটা ট্রিলজি, যেটা ইন্টারভিউ কি ইন্টারেস্টিং। সো এবার এই ফেজটা ম্যাক্সিমাম মানুষ এই ফেজটা দিয়ে মৃণাল সেনকে চেনে। ও মৃণাল সেন মানে পলিটিক্যাল ফিল্ম মেকার, মানে প্রপাগান্ডা ফিল্ম মেকার। বাট ওনার কিন্তু আগের এবং পরের ফেজ দুটো খুব ইন্টারেস্টিং। প্রথম ফেজটা ইন্টারেস্টিং কেন বলছি, প্রথম ফেজটায় আমরা যখন দেখছি ২২শে শ্রাবণ, আমরা যখন দেখছি নীল আকাশের নিচে, ওখানে দেখছি একজন ফিল্ম মেকার তার নিজের কণ্ঠস্বরটা হাতড়াচ্ছেন, খুঁজে বার করছেন, আস্তে আস্তে পৌঁছচ্ছেন। এই জার্নিটা ফ্যাসিনেটিং জার্নি। এবং ২২শে শ্রাবণের ইম্প্যাক্ট, আমি ২২শে শ্রাবণ ভেনিসে পাঠানো হয়েছিল উইথাউট সাবটাইটেলস, কারণ সাবটাইটেলস করার রিসোর্সেস ছিল না এবং সময় ছিল না। সেটা সত্ত্বেও তারা সেটাকে সিলেক্ট করে এবং প্রচন্ড সমাদৃত হয়। তার মানে কি, তার সিনেম্যাটিক ভাষা ট্রান্সেন্ডেড দ্য ব্যারিয়ার অফ ল্যাঙ্গুয়েজ, which is a huge achievement. এবং সেটা বারবার ঘটেছে। এক একটা ছবি একাধিক, পরশুরাম কত অ্যাওয়ার্ডস পেয়েছে এরকম। কিন্তু যদি বলো যে আমার মানে একদম, আমি আমার বাবার এক্সাম্পল সবসময় দিই, কারণ আমার বাবা পুরোপুরি বাণিজ্যিক ছবির ভক্ত। উনি মৃণাল সেনের ছবি কিন্তু বেশিক্ষণ বসে উনি দেখতে পারেন না। তোমারও নিশ্চয়ই ইউ হ্যাভ কাম অ্যাক্রস মেনি অডিয়েন্স লাইক দিস। এবং আমি যদি তাদেরকে একটা বর্গ হিসেবে ভাবি, তাহলে সেই বর্গের মানুষ মানে সেই বর্গের মানুষ এই মৃণাল সেনকে খারিজ করেছে। কি বলবে? একদমই। অ্যাকচুয়ালি এই যে মৃণাল সেনের থেকে সত্যজিৎ রায় অনেক বেশি উদযাপিত, তার একটা খুব বড় কারণ হলো সত্যজিৎ রায়ের এতগুলো আসপেক্ট। তার মধ্যে কিন্তু একজন খুব পপুলিস্ট ফিল্ম মেকারও ছিল, কারণ সে একই সাথে সোনার কেল্লাও বানাচ্ছেন, সে একই সাথে গোপী গান বাঘাবাইন বানাচ্ছেন, জয় বাবা ফেলুনাথ বানাচ্ছেন, হীরক রাজার দেশে বানাচ্ছেন, পরশ পাথর বানাচ্ছেন, মহাপুরুষ বানাচ্ছেন। কাজে সাধারণ মানুষ এই ছবিগুলোর জন্য অবভিয়াসলি অনেক বেশি অ্যাক্সেস করতে পারছে সত্যজিৎ রায়কে। অন্যদিকে মৃণাল সেন কিন্তু পপুলিস্ট ছবি একদম বানাচ্ছে না, উল্টে তার ছবি লোকজনকে আনকমফোর্টেবল করে দিচ্ছে। যে দারিদ্র, যে হতাশা, যে রূঢ় বাস্তব চারপাশে মানুষ দেখছে, সেটাই পর্দাতেও দেখতে পাচ্ছে, এবং একদম পুঙ্খানুপুঙ্খভাবে। সো ন্যাচারালি মৃণাল সেন ইজ নট এভরিওয়ানস কাপ অফ টি। ঠিক। সেই জন্য তোমার ছবি বহু ফেস্টিভ্যালে গেছে, তুমি ওয়ার্ল্ডের দর্শক দেখেছো, তুমি পপুলিস্ট দর্শক দেখেছো, সব রকম তোমার দেখা হয়ে গেছে আর কি। পৃথিবীর দর্শককে তোমার সিনেমার ল্যাঙ্গুয়েজের জন্য তো কোনো আলাদা ভাষা শিখতে হয় না। ওরা ইনফ্যাক্ট তুমি যে সাবটাইটেলের কথা তুললে, সাবটাইটেল না দিয়েও ভাষাটা বুঝে যায়, এবং সেই সব ছবিগুলো মানে বছরের পর বছর, যুগের পর যুগ জীবন্ত থেকে যায়। তোমার কি মনে হয় যে মৃণাল সেন সেটাই এস্টাবলিশ করতে চেয়েছেন, এবং যে আমার সিনেমার ভাষা বা ভারতীয় সিনেমার কোনো ভাষা থাকবে না, বাংলা সিনেমার কোনো ভাষা থাকবে না, আন্তর্জাতিকতায় পৌঁছতে গেলে আমাকে এইটাই হচ্ছে আমার অস্ত্র? ভাষা থাকবে না মানে তার কোনো লিখিত বা প্রত্যক্ষ কোনো ভাষা থাকবে না, কিন্তু একটা সিনেমাটিক ভাষা তো থাকতেই হবে, এবং ভেরি ইম্পর্টেন্টলি একটা ইউনিভার্সাল সর্বজন গৃহীত
একটা একটা বক্তব্য বা একটা কমিউনিকেশন থাকতে হবে, কিছু শাশ্বত সত্য থাকতে হবে। যে শাশ্বত সত্য আজকের দিনেও দাঁড়িয়ে, একটু আগেই যেহেতু একটা সেমিনারে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম পদাতিকের ব্যাপারে, যে একদিন প্রতিদিনে একটি মেয়ে বাড়ি ফেরেনি বলে সমাজ যেটা করে, আজকের দিনে দাঁড়িয়েও তো সেটা সেটাই করছে। করে। একজন প্রিন্সিপাল বলছে যে অত রাতে সে ওখানে কি করছিল, এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সব থেকে মানে সব থেকে ভালো জিনিস যেখানে হয় সেমিনার হল। সো এসেনশিয়ালি নাথিং হ্যাজ চেঞ্জড। আজকে একদিন প্রতিদিনের রিয়াকশন আমি 2024-এ দাঁড়িয়েও দেখতে পাচ্ছি। এবং রাষ্ট্র সবসময় কি মেয়েদের চুপ করিয়ে রাখে ধর্ষণ করে? এটা কি বারবার প্রমাণিত, এবং এটাতে তোমরাও কিছু করতে পারোনি? আমরা এই চিত্রটা তুলে ধরতে পারি একমাত্র সিনেমার মাধ্যমে, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা যেটা এখন হচ্ছে প্রচন্ডভাবে। কিন্তু প্রতিবাদের ভাষা এবং সিনেমার ভাষা যে এক হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মৃণাল সেনের ক্ষেত্রে প্রচন্ডভাবে প্রযোজ্য এবং প্রচন্ড জোরালোভাবে এক হয়ে যায়। যেটা হয়তো সত্যজিৎ রায়ের ক্ষেত্রে অনেক সাটলি হয়, অনেক সূক্ষ্মভাবে হয়। মৃণাল সেনের ব্যাপারে, মৃণাল সেনের ক্ষেত্রে সেটা খুব জোরালো ধাক্কা মারে। এই ধাক্কাটা কেউ, আচ্ছা টিকিটের গাঁটের পয়সা খরচা করে টিকিট কেটে যদি কেউ ধাক্কা খেতে না চায়, তাহলে সে অবভিয়াসলি মৃণাল সেনের ছবি এনজয় করবে না, এবং সেটাই হয়। লাইক মানে কাকুর কথা যেটা তুই বললি, অনেক মানুষ এরকমই, মানে তারা মৃণাল সেন বাবা সেই দারিদ্র, দুঃখ, ক্ষুধা, রাজনীতি, প্রপাগান্ডা, প্যামফলেট, এই তো এই জিনিসটার জন্যই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার শহরে একটা রাস্তা নেই, একটা পার্ক নেই, একটা স্টুডিও নেই, একটা ইনস্টিটিউট নেই যেটা মৃণাল সেনের নামে। অথচ হি ইজ দ্য বিগেস্ট ইন্টারন্যাশনাল মায়েস্ট্রোস অফ দিস সিটি। একদম সারা বিশ্বের কাছে আমরা নিজেদের আইডেন্টিটি তুলে ধরি মৃণাল সেন বললেই আমাদের আইডেন্টিটির প্রায় 50% বলা হয়ে যায়। এইটা একটা তো খুবই, এবং আমার যেটা ইন্টারেস্টিং লেগেছিল, তুমি পদাতিক নামটাই বাছলে। একটা হতে পারে যে বাংলা ছবি বলবো না, যে কোনো ছবির ক্ষেত্রে নমেনক্লেচারটা যদি সেই নামের ছবির পরে বোধহয় একটা দীর্ঘ ব্যবধানের পরে তুমি সেই নামটাকে ব্যবহার করতে পারো। পদাতিক মৃণালের নিজস্ব ছবি, হ্যাঁ, এবং তুমি পদাতিক নামটাই বাছলে। সেখানে ধৃতিমান এবং সিমি গারেওয়াল পদাতিক নামটাই বাছলাম কারণ আমার মনে হয় এই নামটা না এই পুরো জার্নিটাকে খুব ভালো ধরে। পদাতিকের আজকে ইনফ্যাক্ট সেমিনারে খুব ইন্টারেস্টিং পয়েন্ট একজন বললেন যে পদাতিক অরিজিনাল পদাতিক যেটা, সেটার ইংরেজি ট্রান্সলেশন ছিল গেরিলা ফাইটার, আর আমি ট্রান্সলেশন দিয়েছি ফুট সোলজার। এবার আমার কোথাও মনে হয়েছে যে পদাতিক হিসেবে মৃণাল সেন যে যুদ্ধটা করে গেছেন, এবং সেই যেই যুদ্ধের 78 বছর আমি ছবিতে ধরার চেষ্টা করেছি, সেই যুদ্ধটা খুব আপফ্রন্ট, সেই যুদ্ধটা একদম মুখোমুখি। সেখানে গেরিলা ফাইটিং এর থেকে খুব বেশি করে আছে যে একদম সম্মুখে সমান। তো সেই জায়গা থেকে পদাতিক নামটা দেয়া। আচ্ছা, এবং তুমি ছবিটা বানানোর পরে, তুমি এমনিতেই ছবি বানানোর সময় তোমার মাথায় পুরো চালচিত্র ধরা থাকে, তো এই ছবিটা বানানোর পরে নিজে তুমি মৃণাল সেনকে কিভাবে আবিষ্কার করলে? চঞ্চল চৌধুরীর মাধ্যমে? চঞ্চল চৌধুরীর মাধ্যমে না, আমার আবিষ্কার হয়ে গেছিল একটা রিসার্চ লেভেল। আমি যখন 1.5 বছর ধরে চিত্রনাট্যটা নিয়ে রিসার্চ করছি লকডাউনে বাড়িতে বসে, তখন আমি মৃণাল সেনের নিজের লেখা তৃতীয় ভুবন পড়ছি, কুণাল সেনের লেখা বন্ধু পড়ছি, নানান প্রবন্ধ পড়ছি মৃণাল সেনের লেখা, মৃণাল সেনের উপরে লেখা অনেক মানুষের প্রবন্ধ পড়ছি, চিঠি পড়ছি তার। তো এইগুলো দিয়ে আমার সামনে কিন্তু মৃণাল সেন জ্যান্ত হয়ে একদম রক্ত মাংসের মানুষ হয়ে, এবং এই রক্ত মাংসের মানুষ হওয়াটা খুব জরুরি, কারণ তার ছেলে আমার পারমিশন দিয়ে এটাও বলেছিলেন যে দেখো পুজো করো না লোকটাকে। লোকটা কিন্তু খুব, মানে লোকটা অসাধারণ ছিলেন, তার কিছু খুব সাধারণ দিকও ছিল, সেইটা তুলে ধরো। মানে ডোন্ট মেক হিম হিরো, ডোন্ট মেক হিম মানে সব ভালো লার্জার দ্যান লাইফ ওরকম, যেটা এই দেশে বা বিদেশে ইউজুয়ালি বায়োগ্রাফিতে হয় না, যে অ্যাসিওরেন্সটা দেয় না ফ্যামিলি থেকে, যার পরে অধিকাংশই হ্যাজিওগ্রাফি হয়ে যায়। তো আমি হ্যাজিওগ্রাফি বানাতে চাই, which is why it is such a special film to me. আচ্ছা, মৃণাল সেন আমার ক্ষেত্রে, আমি দু একটা কথা বলি, আমার ক্ষেত্রেও ভীষণ ভীষণ সুন্দর একটা মুহূর্ত আমার আছে,
এটা হচ্ছে আমার প্রথম ছবি, যেটা ডকুমেন্টারি, ভারতী দেবীর ওপরে। তিনি সেটা দেখতে এসেছিলেন, ইনগরেট করেছেন, এবং উনি বাহ। সেটা পুরোটা দেখার পরে ওনার এত ভালো লেগেছিল যে উনি নিজেই একটি সর্বভারতীয় পত্রিকায় ফোন করে বলেছিলেন মেয়েটা খুব ভালো বানিয়েছে। আমি একেবারেই তার যোগ্য নই, কিন্তু আমি সেইটুকুনি পেয়েছিলাম। এবং আমি আজকে একটা মানে খাতা আছে, সেখানে উনি লিখে দিয়েছিলেন যে মানে ওই আর কি একটা মন্তব্য করে গিয়েছিলেন এখানে, মৃণাল সেনের সই থাকলো আমার কাছে, আমি দেখাবো শেষের দিকে। এবং আমি পরের ছবি যেটা তুমি দেখলে, একটা পোস্টার, সেই ছবিটা উনি দেখতে এসেছিলেন, কিন্তু সেই ছবিটা উনি 10 মিনিটের বেশি দেখেননি এবং বলেছেন যে এটা মেয়েটা কিছুই জানে না, ওকে শিখতে বলো, শিখে বানাতে বলো। মানে উনি এইরকমই মানুষ ছিলেন যে কাউকে কোনো মানে অতিরিক্ত কোনো কিছু দেওয়া একদম কোনোদিনই নয়, সেটা কখনোই ছিল না। এটা খুব সামান্য একটা জিনিস। আমি বিগার পার্সপেক্টিভে বলবো যে রাজনীতি কিন্তু তাকে, মানে রাজনীতি বা রাষ্ট্র তাকে কিন্তু শেষ বয়সে একদমই যা সম্মান দেওয়ার সেটা দেয়নি। এবং পশ্চিমবঙ্গে বসে উনি ফিল্ম ফেস্টিভ্যালের আমন্ত্রণ পত্রই পাননি, এবং একটি ফেস্টিভ্যালে তো তিনি সামনে বসেছিলেন, স্টেজেও তিনি ছিলেন না। এটা আমাদের কাছে লজ্জার নয়? মানে তুমি কিভাবে এটা দেখো? খারাপ তো লাগেই, ডেফিনেটলি খারাপ লাগে, বিকজ আমার মনে হয় মানে সেই অর্থে রাজনৈতিক রং তো সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এটা অতটা হয়নি। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্মান পেয়েছেন, গুরুত্ব পেয়েছেন, এবং তাকে মৃণাল সেনের ক্ষেত্রে এটা হয়নি, কারণ জানি না কেন, মানে এটা হওয়া উচিত না ডেফিনেটলি। মানে একটা মানুষের শিল্প সত্তা এবং তার যে পরিসর, কাজের পরিসর, এবং তার যে গুরুত্ব, তার যে স্থান, মানে পুরো গোটা হায়ারার্কিতে, সেটা তো আমাদের মাথায় রাখতেই হবে না, মানে সেটা রাখা উচিত। এবং সেটা মানে রাজনৈতিক রং শুড নট বি লিটল দ্যাট। কিন্তু সেটা তো কখনোই হচ্ছে না। যুগে যুগে দেশে দেশে তো শিল্পীদেরই ব্যবহার করা হচ্ছে নিজস্ব কাজে, এবং তারপরে যখনই তারা কথা মানছে না তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা এটা আমরা বারবার দেখছি, এবং কখনো কখনো চমৎকৃতও হচ্ছি যে এইভাবে কি করে চলতে পারে। মানে উনি কি করে এই বক্তব্য রাখার পরে উনি কি করে অন্য বক্তব্যে ঝুঁকে যাচ্ছেন, এবং শিল্পীদের ক্ষেত্রেই সেটা বেশি হচ্ছে। এবং মৃণাল সেন হয়তো সেটা করেন, উনি খুব কঠোরভাবে তার রাজনৈতিক মতাদর্শকে বিশ্বাস করতেন, এবং তিনি শেষ বয়স অবধি সেটাই করে গেছেন, এবং সেই জন্যই তিনি তার কোনো পাননি। তার মানে শিল্পীরা যখন কোনো লরেল বা সম্মান পেতে হবে, বা যদি কারোর মনে হয় যে আমি যথেষ্ট সম্মান পাইনি, তখন কি তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গেই থাকতে হবে? না, সেটা তো আবার একটা স্ট্র্যাটেজি হয়ে গেল। স্ট্র্যাটেজি করে সম্মান পাওয়ার থেকে না পাওয়া ভালো মনে হয় আমার, এটা শ্রেয়। আর সম্মান যদি পাওয়ার থাকে বা পাওয়ার হয়, তাহলে আমার মনে হয় এরকম কোনো স্ট্র্যাটেজাইজ না করে, মানে ওর মানে প্রত্যক্ষভাবে রাজনৈতিক না হয়েও কিন্তু সেই সম্মান পাওয়া যায়, যদি তুমি তোমার প্রিন্সিপাল, তোমার চিন্তাধারা, তোমার মনন নিয়ে মানে একদম স্থির থাকো। আজকের দিনে দাঁড়িয়ে কি তুমি এই কথাটা জোর দিয়ে বলতে পারো? অফকোর্স, আজকের দিনে কেন, যে কোনো দিনে দাঁড়িয়েই যে অনর, যে আপোষহীন, সে সম্মান পেতেই পারে, মানে সেই সম্মানের একটা ভ্যালু আছে। কিন্তু তুমি যদি পলিটিক্যালি স্ট্র্যাটেজাইজ করে যদি সম্মান পাও, তাহলে আমার মনে হয় না সেই সম্মানের খুব একটা ভ্যালু আছে। মানে মানুষ ভুলে যাবে, সেইটাই মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে যাবে। আর সম্মানের তো একটা ভ্যালু থাকে, যে এটা পেয়েছে, সেই ভ্যালুটা নিজে থেকেই কমে যায় যদি তুমি জানো যে এটা পাওয়ার জন্য এটা জয়েন করেছে বা এই পার্টি জয়েন করেছে। মৃণাল বাবু চলে গেছেন, তাঁরও শতবর্ষ হলো। বুদ্ধদেব বাবু চলে গেলেন 80 বৎসর বয়সে, এবং এই সময়টা চলেই যাচ্ছে, আমরা তাকে ধরে রাখতে আর পাচ্ছি না। সময় ধরে রাখতে পারছি না, আমরা মানুষগুলোকে ধরে রাখতে পারবো না, কিন্তু মতাদর্শগুলোকে ধরে রাখতে পারছি না। ফিল্ম মেকার হিসেবে তুমি সেটা কিভাবে দেখো? আজকের ভ্যালু সিস্টেমের সঙ্গে তুমি কি দেখো, মৃত্যুই একমাত্র সত্য, ঠিক আছে, and it is the ultimate truth. তো ওটা নিয়ে ভেবে লাভ নেই, কিছুই থাকবে না। যেগুলো থেকে যাবে সেগুলো হলো তোমার কাজ,
যত রাজনীতি বলো, তোমার অবস্থান বলো, হুম, যাই বলো, সেটা ইভেঞ্চুয়ালি থেকে যাবে কিন্তু তোমার কাজের মাধ্যমে। হুম, So which is why your work should define you. মানে it should absolutely define what you stand for, হুম। what you fight for, because at the end of the day, that is all that is going to remain. তোমার নশ্বর কাছে দেহ তো থাকবে না। না, ঠিকই একদম। তুমি প্রচুর পুরস্কার পেয়েছো এবং পাবেও। তোমার যে লাইন আপ এখনো তুমি এত অ্যাক্টিভ যে আরো আরো অনেক পুরস্কার পাবে। আহ, এই মানুষগুলো যাদেরকে আমরা আজকে সেলিব্রেট করছি বা যাদের জন্য তুমি ফিল্ম মেকার, হুম এই এই যে এই হুম মানে মশালটা নিয়ে হুম ঘুরতে পেরেছো বা হুম মশালটা ধরতে হুম। পেরেছো, তারা যেসব পুরস্কার পেতেন সেগুলো সারা বিশ্বে সমাদৃত, কিন্তু আজকের যুগে আমরা যে পুরস্কারগুলো আনছি বা পেতে দেখছি সেগুলো হয়তো কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, হুম, কোনো বেঙ্গলি ফেস্টিভ্যাল। হুম। এই জিনিসটা কেন তোমার মনে হচ্ছে যে কোনো না জায়গায় কি বাংলা ছবির আইডেন্টিটি বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে? না, আমার সেটা মনে হয় না। ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল থেকেও আসছে। আদিত্য বিক্রমের ছবি পরপর ২ বছর ভেনিসে হুম, গেল। সেটাও প্রায় ৩-৪ বছর হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, তার হ্যাঁ, মাঝখানে তো ২ বছর কোভিডই ছিল, তো হ্যাঁ, সেই সময় তো আচ্ছা। ছবিই হয়নি। দুবার পর ভেনিসে গেছে। প্রসূনের ছবি দোস্তজি লন্ডন ইন্টারন্যাশনাল হুম, ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। লুপধকের ছবি লোকারণ্য হয়ে গেল। হুম, হ্যাঁ, তো আম, আম, অভিনন্দনের মানিকবাবু টালিনে গেল। হুম, হুম, হ্যাঁ, অপরাজিত টরন্টোয় গেল। তো আমার মনে হয় না, আমার মনে হয় সুমনদার ছবি তো রেগুলার বুসানে যাচ্ছে। হুম, হুম, হ্যাঁ, তো আমার সিরিজ বুসানে গেল, রে বুসানে হুম, গেল। হুম, 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 আহ, এইটা তো বললামই, এটা ইন্টারন্যাশনাল ফিল্ম হুম, ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া যেটা টরন্টোয়, হুম, সেটায় গেল। পাম স্প্রিংসে গেছে আমার ছবি, দুবাইতে। তো আমার মনে হয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালও প্রচুর যায়। হ্যাঁ, যদি বলো কান, ভেনিস, বার্লিন তিনটেতে হুম, একসঙ্গে না, দেখো তিনটে একসঙ্গে প্রাইজ পাওয়া, এটা মানে ওয়ান্স ইন আ ব্লু মুন একটা ঘটনা। মানে তিনটে বড় ফেস্টিভ্যালেই প্রাইজ পেয়েছে হুম, এরকম হুম, ফিল্ম মেকার কজন আছে পৃথিবীতে, কজন আছে? তো একজন মানে, আর হুম, হুম, ভারতবর্ষে একজন খুব সত্যজিৎ রায় একজন মানে আছে। তো আই ডোন্ট থিঙ্ক, আই মিন আই থিঙ্ক ওদের দুজন, দেয়ার স্ট্যান্ডার্ডস আর সো হাই, হুম, ওটাকে ইয়াস্টিক ধরাটা আনফেয়ার। আচ্ছা। হুম হুম। যাক, খুব ভালো বললে তুমি এই কথাটা, হুম সো অনেস্ট। মানে আমি আমি জানি যে তুমি এত আহ, মানে নিজের ব্যাপারে এতটাই কনফিডেন্ট এবং তোমার ভিশনটা এত ক্লিয়ার যে তুমি এই কথাটা বলতে কারণ পারলে শুধু খুব নিজের ব্যাপার সুন্দরভাবে। না, চারপাশে বাংলা ছবির ব্যাপারেও, মানে আজকে কিউয়ের ছবি দুবার বার্লিন গেছে। হ্যাঁ, এর ছবি ভেনিসে, আদিত্য ছবি ভেনিসে গেছে, কিন্তু সত্যজিৎ রায় সেন তিনটেতেই প্রাইজ হুম, হুম, জিতেছে। হুম, শুধু যায়নি, মানে শুধু হ্যাঁ, সিলেকশন না, প্রাইজ প্রাইজ জিত। জিতেছে। হুম, তো দ্যাটস অ্যান আনথিঙ্কেবল unthinkable। অ্যাচিভমেন্ট, সেটা পৃথিবীর ইতিহাসে খুব হ্যাঁ, হ্যাঁ, বিরল। কলকাতা, বাংলা, ভারতীয় তো ছেড়ে দাও, ঠিক ঠিক। টু বিগ আ স্ট্যান্ডার্ড। আমি তোমার ছবিতে একটু ফিরি। হুম চঞ্চল চৌধুরী এবং মনামী ঘোষ, এই কম্বিনেশনটাই আমরা কখনো ভাবিনি। কিংবা মনামীর মধ্যে যে গীতা সেনের একটা আদল আছে, হুম ইনফ্যাক্ট গীতা সেনের সঙ্গেও আমার পরিচয় করার সুযোগ হুম ঘটেছিল। মানে খুব ঠান্ডা মনের, মানে আমি যখন অন্তত দেখেছি হুম, তাকে, হ্যাঁ তিনি হ্যাঁ একদম। শয্যাশায়ী এবং খুবই কম কথা বলেন এরকম একটা শান্ত স্নিগ্ধ সৌন্দর্য। কিন্তু মনামির এখন যে আহ, ওর যে প্রজেকশনটা হুম, ইন যে সোশ্যাল ইমেজটা। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এবং তা সত্ত্বেও তাকে সিলেকশন, এটা একটু কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এটাই তো আসল মজা। মজাটাই তো সেখানে যে একজন অভিনেতা গিরগিটির মতো হবে, সে প্রচন্ড তাড়াতাড়ি রং পাল্টাবে। যে আজকে ভিটামিন এম, কালকেই সে গীতা সেন। হ্যাঁ, তো এবার সেটাই হলো মাধুর্য, মজা, মাধুর্য, চ্যালেঞ্জ। এবং মনামিকে আমি কৌশিক দা, অঞ্জন দাই, আহ, রাজা সেন হুম, এনাদের টেলিফিল্মে আগে হুম, দেখেছি। হুম, তো সেখানে সে যে অভিনেত্রী, এটা নিয়ে আমার মনে কোনো দ্বিধা ছিল না, কিন্তু অনেক দিন ধরে ও হুম, সেই অর্থে মেইন স্ট্রিমে কাজ হুম, করছে না। এখানে লাকিলি দৈহিক সাদৃশ্যের ফলে গীতা হুম, সেনের সঙ্গে স্ট্রাকচার, মুখের হুম, হুম, মুখশ্রী, হুম। তাই জন্য ওকে কাজ করলাম। এবং দিস ইজ গোয়িং টু বি হার লাইফ টাইম পারফরমেন্স। মানে কিন্তু পদাতিক, যে সারপ্রাইজ প্যাকেজ অফ পদাতিক ইজ কোরক অ্যান্ড মনামি, এই দুজন। আচ্ছা,
চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী ইজ নট আ সারপ্রাইজ ইমপ্লয়েড লেডি। ইমপ্লয়েড, হ্যাঁ চঞ্চল যে ভালো অভিনেতা সেটা তো সেটা তো এই সবাই জানে। গোটা উপমহাদেশ হ্যাঁ জানে, হ্যাঁ, কিন্তু কোরক আর মোনামি আর দ্য ফাইন্স অফ দ্য। বাহ, খুব কিন্তু মনামি ইতিমধ্যে একটা ইন্টারভিউতে বলেছে যে ও এখনো কোনো মৃণাল সেনের সিনেমা দেখে উঠতে পারেনি, এটা না, কি? কোনো দেখে উঠতে পারেনি হুম, সেটা ঠিক নয়, গল্প দু একটা দেখেছে। দেখেছে। হুম যেগুলো দেখেছে ইনফ্যাক্ট সেগুলো দেখেছে যাতে গীতা সেন অভিনয় করেছেন, যাতে গীতা সেনটা প্রিপেয়ার করতে পারে। আবার আমি বলছি, কারোর যদি মৃণাল সেনের ছবি দুর্বোধ্য বা কঠিন লাগে তাহলেও সে পদাতিক দেখতে পারে, কারণ পদাতিক একটা সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প, যেটা ক্যান বি অ্যাপ্লাইড টু এনি এনি, লাইফ। এবং তোমার ট্রেলার ইতিমধ্যেই বহু মানুষের কাছে একটা ঝড় তুলেছে বলতে পারো। কারণ আমি ঝড় কথাটা এমনি এমনি বললাম না। আমার যারা আমার বাংলাদেশেও কিছু বন্ধু আছেন, তারা দুর্ভাগ্যক্রমে এখনই দেখতে পাবেন না ছবিটা, হয়তো পরে দেখতে পাবেন। তারা কিন্তু এটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলেন, এবং যে কারণে আমরা চঞ্চল চৌধুরীকেও পেলাম না এই মুহূর্তে, যা পরিস্থিতি তাতে। তুমি তুমি বা তোমরা ছবির বাণিজ্যিক দিক নিয়ে কতটা আশাবাদী বা চিন্তিত? দেখো, চিন্তিত মানে হাসান তো খুবই চিন্তিত। হাসান কিন্তু আজকে বলছিল যে আমাদের লাখটাই খারাপ, প্রথমে বাংলাদেশে রিলিজটা আটকে গেল, তারপর এখন কলকাতায় যা অবস্থা, দুর্ভাগ্যজনক। কিন্তু আমি আই টোটালি আন্ডারস্ট্যান্ড এই সময় মনের মধ্যে যে আগুন জ্বলছে, যে প্রতিবাদের বা যে ঘৃণার, যে যে ভায়োলেন্স, যে যে কি বলবো, মানে একটা অ্যাপাথি সবকিছু, সেটা খুবই অ্যান্টি বিনোদন। সো এটা মানে যদি অ্যাডভার্সলি এফেক্ট করে বক্স অফিস, আমি খুব আশ্চর্য হব না। আচ্ছা, তো তাও বলবো আপনারা সবাই দেখতে যাবেন। এবং আমার শেষ প্রশ্ন তোমাকে, যে এই যে বারবার কথায় কথায় আমরা এখনকার পরিস্থিতিটা উঠে আসছে, আমিও নিজেকে সামলে রাখতে পারছি না, 2-3 দিন ধরে আমারও মনে অনেক রকম তোলপাড় চলছে। মৃণাল সেন যদি বেঁচে থাকতেন, এই কলকাতা কি তার কলকাতা বলে কোনোদিন তিনি মানতে পারতেন? উনি কি আদৌ সিনেমা বানাতে পারতেন, নাকি স্থবির হয়ে যেতেন এরকম কোনো ঘটনা শুনলে? কঠিন প্রশ্ন। কারণ কলকাতাকে তুমি মৃণাল সেনের এলডোরাডো বলছো, এবং আমরাও জানি, তুই আমরাও বেসিক্যালি জিজ্ঞেস পরপরই করছিস যে ফেডারেশন মৃণাল সেনকে ছবি আনতে দিত কিনা? না, না, শুধু মৃণাল সেটাই সেন নয়, যে এই যে শুধু সেটা, সেটা ছাড়াও আরো যেসব ঘটনা, আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা না, শুনলাম, আমার মনে হয় যে মৃণাল সেন হয়তো পারতেন, কারণ মৃণাল সেন এমন টালমাটাল অবস্থায় ছবি করে অভ্যস্ত। মৃণাল সেন নকশাল বাড়ির সময় ছবি করছেন, সো অবভিয়াসলি ওই আন্দোলনের সময় ছবি করলে আই থিঙ্ক ইউ আর ইউজ টু বিক্ষোভ, প্রতিবাদ, অ্যাডভার্সিটিস। সো আমার মনে হয় না খুব একটা। থ্যাংক ইউ সো মাচ সৃজিত, অম্ল মধুর আলোচনা হলো। আজ তুমি সত্যি সত্যি আমার একটা খুব স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ সৃজিত মুখার্জির কাছে আমার পরিচালনারও হাতেখড়ির একটা অংশ তোমার কাছে, যে হাতেখড়ির আর কোনো নেই, সেটা চলেই গেল আমার জীবন থেকে। আমি আর কোনোদিনই ছবি বানাইনি, বানাতেও পারবো না আর। কিন্তু সৃজিত, তুমি যে পরপর পরপর এগিয়ে চললে, এটা আমার কাছে একটা অন্যরকম লাইফ লাইন দেখা হলো আমার, যে সৃজিত মুখার্জি এখন একদম জ্যোতিষ্ক বাংলা সিনেমার। এবং সৃজিত এত কিছু, শুধু বাংলা সিনেমা নয়, বলিউড সিনেমারও একটা সিগনিফিকেন্ট কাজ তুমি করে ফেললে। খুব ভালো লাগলো। আর শর্মিলা শো হাউসের স্টুডিওতে এসে কেমন লাগলো? শর্মিলা শো হাউসের স্টুডিও অনেকদিন ধরেই আমার ইচ্ছে আসার, কিছুতে হয়ে হচ্ছিল না। ফাইনালি পদাতিক নিয়ে আসতে পেরে দারুণ লাগছে। খুব সুন্দর সেট আপ এবং খুব কমফোর্টেবল, আড্ডা দেওয়ার জন্য একদম আইডিয়াল সেট আপ। সো কংগ্রাচুলেশনস।